প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের আজকে আমি গত ক্লাসের ধারাবাহিকতায় সি প্রোগ্রামিং ভাষা নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। এর আগে আমি দেখে নিচ্ছি তোমাদের ক্লাসটিকে সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তোমরাও একটু আমাকে জানাতে পারো। হ্যাঁ, আশা করছি সবই ঠিক আছে। যদি তোমাদের কোনো সমস্যা ফিল করো, ডিভাইসটি আমার পাশে আমি রেডি করে রেখেছি, কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করছি তোমাদের যথাযথ জবাব দেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খায়রুল ইসলাম তুষার লিখেছ, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ, অল ক্লিয়ার। মৃধা, ধন্যবাদ সকলকে। তোমরা খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যাও। আমি গত দুটি ক্লাস আমি ভালো করে লক্ষ্য করেছি, অনেকেই তোমরা লিখেছ যে প্রোগ্রাম বুঝি না, এই কথাটা অনেকেই লিখেছ। আমি এই জন্য আজকে প্রোগ্রামিংয়ের একটু বেসিক আলোচনা সহ একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট কয়েক ধরনের আছে। আজকে আমি একটি কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, সেটা হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা অনেকেই জানো, যারা সেকেন্ড ইয়ার থেকে তুষার এসেছে দেখলাম, আরও আছে, তোমরা জানো। ফার্স্ট ইয়ারের জন্য আমি বলবো খুবই ইম্পর্ট্যান্ট এই স্টেটমেন্টটা, যেটা আমি আজকে আলোচনা করব। এই জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর ইম্পর্ট্যান্ট ক্লাসটিকে তোমরা যারা জয়েন করেছো সকলে শেয়ার করে দাও, যেন এই ইম্পর্ট্যান্ট ক্লাসটি অন্যান্য বন্ধুরা এই মুহূর্তে যারা বিভিন্ন সমস্যার কারণে জয়েন করতে পারছে না, তারা যেন পরবর্তীতে ক্লাসটি দেখতে পারে। তো আমি একটু সময় নিচ্ছি, অনেকেই জয়েন করতেছো, আর একটু দ্রুত গতিতে সকলে জয়েন করলে ভালো হয়। এমনিতেই 5 মিনিট ওভার হয়ে গেছে আজকে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো সি ভাষার নামটা হলো সি। এই সি ভাষায় যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম ব্যবহার করে একটা ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি, নিশ্চয়ই অনেকেই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে, আমরা যে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, দ্যাট ইজ কম্পিউটার যন্ত্রটি পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর কিছুক্ষণ পর তোমার সামনে একটা যে উইন্ডো আসে, এই যে ভিতরে যেটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তৈরি হয়েছে এই সি ভাষায়। সো সি ভাষা খুবই ইম্পর্টেন্ট একটি ভাষা। আর এই সি ভাষাটাকে সকল ভাষার মাদার বলা হয়, মাদার ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা তুমি যথাযথভাবে পারলে অন্যান্য ভাষা তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেকটা কাজেরই তো একটা নির্দিষ্ট গঠন আছে। যেমন তোমাকে যদি আমি বলি, এই যে পাঞ্জাবি আমি পরেছি, এটা কিন্তু একটা গঠন আছে। হাতা থাকবে, দুই পাশে পকেট থাকবে, এই পাশে বুকে একটা কি থাকে, বোতাম লাগানোর ঘর থাকে। তো এরকম একটা গঠন আছে। সি ভাষায় প্রোগ্রাম লেখারও একটা গঠন আছে, আর সেটা আমাদের একটি বাধ্যতামূলক অংশ। আমি ক্লাস শুরু করছি, তোমরা কাগজ কলম নিয়ে রেডি হও, আর যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো নোট করার চেষ্টা করবা, তাহলে পরবর্তীতে এইগুলো আবার দেখলে তোমার ঝালাই হয়ে যাবে। তো সি ভাষার
যে কোনো প্রোগ্রাম যদি লিখি প্রথমেই MAIN তার সাথে দুটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। এই এতটুকু কথা সি ভাষায় বাধ্যতামূলক। আর এই মেইন ফাংশনের মেইন লিখে দুই পাশে মেইনের সাথেই দুটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর ভিতরে তোমার যত কাজ সবগুলো কাজ এর ভিতরে লিখতে হবে, এই যে ডট 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 দিয়ে বলছি। এবং প্রত্যেকটা কাজ বাংলা ভাষায় যেমন দাড়ি দিয়ে শেষ হয়, সি ভাষায় প্রত্যেকটা কাজ এরকম সেমিকোলন দিয়ে শেষ হয়। সি ভাষার ক্ষেত্রে এই সেমিকোলন মানেই হলো একটা বাক্যের শেষ বা একটা কাজের শেষ। এবং এখানে যে কাজগুলো আমি করতে বলবো, এই কাজগুলোতে কিছু ফাংশন আমরা ইউজ করবো যাদেরকে লাইব্রেরি ফাংশন বলে। এই ফাংশনগুলো কাজ করতে পারে না যদি এই মেইনের উপরে এখানে যাকে লিঙ্ক সেকশন বলে হেডার ফাইল সংযোজন যদি না করা হয়। এটা সংযোজন করার নিয়ম হলো এই চিহ্নটা দিতে হবে যাকে হ্যাশ বলে, তারপর লিখতে হয় ইনক্লুড, এরপরে লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন একত্রে এই দুইটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। এর ভিতরে লিখতে হয় stdio.h। যেভাবে লিখেছি ঠিক এভাবেই তোমাকে লিখতে হবে। হ্যাশ ইনক্লুড std স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট ওতে আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। ডট এইচ দেবো যে হেডার ফাইল। একটা হেডার ফাইল আমি ইনক্লুড করেছি এবং এই হেডার ফাইল ইনক্লুড করার নিয়ম এটাই, হ্যাশ দিতে হবে, ইনক্লুড কথাটা বানান করে লিখতে হবে, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে তোমাকে দিতে হবে stdio.h। এবং কিছু কিছু কম্পাইলার এই কথাগুলো তোমার কাছে, যেহেতু এটা নতুন ভাষা ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় তোমাদের কিছু শব্দ কিছু কথা যেগুলো তোমাদের কাছে হঠাৎ করে প্রবলেম মনে হতে পারে, কিন্তু এগুলোকে তোমরা মুখস্থের মতো আপাতত মনে রাখবে। আর কথাগুলো যেগুলো বলতেছি এগুলো তুমি যে কথাগুলো মনে রাখার মতো মনে করো, এগুলো নোট করে রাখবে। আস্তে আস্তে দেখবে যে তোমাদের প্রোগ্রাম লেখা হয়ে যাবে। যে কোনো প্রোগ্রাম লিখতে বললেই এই কথাগুলো লিখতে হবে। তবে মেইন কথার পূর্বে রিটার্ন টাইপ বলে এটাকে, ইন্ট মেইন, ইন্ট লিখে মাঝখানে একটা ফাঁকা চিহ্ন মেইন, এটা লেখা উত্তম। কিছু কিছু কম্পাইলার এই ইন্ট কথাটা না লিখলেও সে অটোমেটিক্যালি এখানে ইন্ট ধরে নেয়, কিন্তু কিছু কিছু কম্পাইলার ধরে নেয় না। এই জন্য লিখে দেওয়াটাই উত্তম, তোমরা লিখে দিবে। আর ইন্ট মেইন লিখলে অবশ্যই এই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের আগে দ্যাট ইজ সর্বশেষ লাইনে তুমি রিটার্ন 0 দিবে। রিটার্ন RETURN, রিটার্ন একটা ফাঁকা শূন্য সেমিকোলন। এই কথাগুলো বাধ্যতামূলক সি ভাষায় যে কোনো প্রোগ্রাম লিখলে। এখানে হেডার ফাইল stdio.h দিয়েছি, হেডার ফাইল চেঞ্জ হইতে পারে, কিন্তু এই যা যা লিখেছি এগুলো বাধ্যতামূলক। এখানে ডট ডট যে দিয়েছি এইগুলো তোমার প্রয়োজন মতো চেঞ্জ হবে, যখন যে কাজ আমি করতে চাই তখন সেটার উপর নির্ভর করে এই মাঝখানের কথাগুলো চেঞ্জ হবে। আশা করি শিক্ষার্থীরা আমার কথাগুলো বুঝতে পারছো। এখন এইর ভিতরে কি লিখবো, এই যে সেমিকোলনগুলোতে কি লিখবো, তোমরা আমি যদি বলি একটু আগে বলছিলাম যে কম্পিউটারের একটা পাওয়ার বাটন চাপ দিয়ে কিছুক্ষণ পরে যেমন একটা উইন্ডো আসে, এরকম এই প্রোগ্রামটি রান করাইলেও একটা আউটপুট উইন্ডো আসবে যাকে কনসোল বলে। যাকে কি বলে? কনসোল। এই কনসোলে তুমি যদি
এই লেখাটা দেখতে চাও, হ্যালো ফ্রেন্ডস, ফুল স্টপ। এই কনসোলে যদি হ্যালো ফ্রেন্ডস ফুল স্টপ এই কথাটা তুমি দেখতে চাও, আমার কিন্তু প্রোগ্রাম তৈরি করি কিসের জন্য? কোনো একটা টার্গেট নিয়ে তো। এই জন্য আমি আগেই টার্গেট নিয়েছি যে কি কনসোলে আমি এই লেখাটুকু দেখতে চাই। তাহলে আমাদেরকে প্রোগ্রামটা কি করতে হবে? আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে এই কথাগুলো বাধ্যতামূলক। প্রশ্ন, ধরো একটা প্রশ্ন আসলো পরীক্ষায় যে কনসোলে হ্যালো ফ্রেন্ডস এই কথাটা প্রদর্শনের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লিখো। তো তুমি লিখবা যে সি ভাষায় প্রোগ্রামটি নিম্নরূপ, যে সি প্রোগ্রাম নিম্নরূপ দিয়ে #include stdio.h। তোমরা কাইন্ডলি এই প্রশ্নটা লিখে তোমরা শুরু করো যে কি কনসোল CONSOLE কনসোলে হ্যালো ফ্রেন্ডস কথাটি প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। এটা একটা প্রশ্ন, তার উত্তর আমি লিখতেছি। কি লিখবা? যে সি ভাষায় প্রোগ্রামটি নিম্নরূপ। লিখে শুরু করবা কি দিয়ে? #include stdio.h, দেন ইন্ট মেইন, দুটি ফার্স্ট ব্র্যাকেট বসে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, আর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের আগে রিটার্ন 0। এখন মাঝখানে এই লেখাটা প্রদর্শনের জন্য যে কাজ সেটা আমরা লিখব। তাহলে এই মাঝখানে এত দরকার পড়বে না, যেহেতু একটা মাত্র কাজ। এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানেই ক্লোজ করতে হবে এমন কথা না, এখানেও ক্লোজ করা যেতে পারে। এই 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবকিছু থাকবে। তো এখন শুধুমাত্র হ্যালো ফ্রেন্ডস প্রদর্শনের জন্য একটি মাত্র লাইন লিখতে হবে। এখন কোনো কিছু প্রদর্শন করানোর জন্য একটি ফাংশন আছে printf, প্রিন্ট ফরম্যাট বলে এটাকে, প্রিন্ট ফরম্যাট। এই প্রিন্ট ফরম্যাট লিখে ডবল কোটেশন এর ভিতরে এই যে যা লিখেছি দেখো, প্রিন্ট ফরম্যাট ইন ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিয়ে শেষ আর ভিতরে ডবল কোটেশন। এই ডবল কোটেশনের ভিতরে তুমি যা লিখবে তাই প্রদর্শন হবে। সো হ্যালো ফ্রেন্ডস ডট এই কথাটা প্রদর্শন করতে হলে এই ডবল কোটেশন এবং এই ডবল কোটেশনের মাঝখানে লিখতে হবে হ্যালো ফ্রেন্ডস ডট। বাস, এইটাই হলো সি ভাষায় প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা যদি রান করাই আউটপুট হিসাবে এটা দেখা যাবে। শিক্ষার্থীরা, আশা করছি আমি বেসিকটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রিন্টএফ ফাংশনের কাজটা তোমরা মুখস্থ রাখবে। প্রিন্টএফ ফাংশনের কাজ হলো, প্রিন্টএফ ফাংশনটা লেখার নিয়মটা আগে লিখতে হবে। প্রিন্টএফ লিখতে হয় অবশ্যই সকল বর্ণ ছোট হাতের। প্রিন্টএফ লিখতে হয়, এরপর স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, সেমিকোলন। আর এই দুটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডবল কোটেশনের ভিতরে, শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখলে হবে না, অবশ্যই মাস্ট বি ডবল কোটেশন। এই ডবল কোটেশনের ভিতরে তুমি যা লিখবে তাই প্রদর্শন হবে। হাবিবুল্লাহ হাবিব, প্রিন্টএফ কি? ভেরি গুড। প্রথম কথা, হাবিবুল্লাহ হাবিব, প্রিন্টএফ এর পি বড় হাতের লিখেছো, এটা ছোট হাতে দিতে হবে। প্রিন্টএফ তোমাকে বলেছি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সি ভাষা, এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো সি একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় যে কম্পিউটার এটা করো, এটা করো। প্রিন্টএফ হলো একটি ফাংশন, লাইব্রেরি ফাংশন। এবং এই প্রিন্টএফের দ্বারা কি নির্দেশ দেওয়া হয় আগে তোমাকে বাংলায় মুখস্থ করতে হবে। প্রিন্টএফের মাধ্যমে যদি কনসোলে কোনো কিছু প্রদর্শন করানো হয়, প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়। এবং নির্দেশটা দেওয়ার নিয়মটা কি? নিয়ম হলো প্রিন্টএফ লিখে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডবল কোটেশন দিয়ে তার ভিতরে যা থাকবে তাকে সে শুধু কনসোলে বা ডিসপ্লেতে প্রদর্শন করবে। আশা করছি বুঝতে পেরেছ হাবিব। তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ওকে,
শিক্ষার্থীরা তাহলে এই যে প্রোগ্রামটুকু লিখলাম তার মধ্যে এই প্রিন্ট এফ এই যে এতটুকু কথা ছাড়া বাদ বাকিটা কিন্তু সকল প্রোগ্রামেই কমন। দেখবে যে কোনো প্রোগ্রাম লিখতে বললে এতটুকু আমরা লিখব। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। কনসোল মানে ডিসপ্লে, হ্যাঁ অলক ঠিক আছে, কনসোল মানে ডিসপ্লে, এটাকে সি ভাষায় কনসোল বলে, যেখানে ডিসপ্লেটা হয় প্রদর্শিত হয় সেটাকে কনসোল বলে সি ভাষার ক্ষেত্রে। ওকে, ডিসপ্লেতে এই প্রোগ্রামটা রান করলে এটার আউটপুট হিসাবে, এটা আউটপুট হিসাবে যেখানে আউটপুটটা দেখায় তাকে বলা হয় কনসোল। আউটপুটটা প্রদর্শিত হবে যেখানে তাকে বলা হয় কনসোল। তো এই বেসিক কথাটুকু আমি গত দিনের স্যারদের যে ক্লাসগুলো প্রোগ্রামের উদাহরণ দিয়েছেন সেখানে তোমাদের অনেকেই বুঝেছো, কিন্তু কিছু কিছু কমেন্টে আমি দেখেছি যে স্যার প্রোগ্রাম মানে বুঝি না, এরকম ডাইরেক্ট কথা, প্রোগ্রাম বুঝি না। এই জন্যই আমি একটু বেসিকটা তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি। তো প্রিন্টএফের কাজ নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমি এখন হ্যালো ফ্রেন্ডস না দিয়ে যদি এই দেখো ডবল কোশ্চেনের ভিতরে হি লিখলাম, তাহলে হি প্রদর্শন হবে। হি ইজ মাই আঙ্কেল, এতটুকু লিখলাম, হি ইজ মাই আঙ্কেল, তাহলে হি ইজ মাই আঙ্কেল প্রদর্শন হবে। এখানে হি এই বড় হাতে দিয়েছি, বড় হাতে প্রদর্শন হবে, বাকি সব ছোট হাতে দিয়েছি, ছোট আছে। এই ডবল কোশ্চেনের ভিতরে একটা ডট আছে, ডটও প্রদর্শন হবে, হি ইজ মাই আঙ্কেল, ফুল স্টপ। সোজা কথা, প্রিন্টএফ দিয়ে এই ডবল কোটেশনের ভিতরে যা লিখব তাই প্রদর্শন হবে। স্যার বড় হাতের ছোট হাতের লিখলে কোনো সমস্যা হবে কি? এই ডবল কোটেশনের ভিতরে তুমি যেভাবে লিখবে সেভাবে প্রদর্শন, কিন্তু এইগুলো প্রিন্টএফ, রিটার্ন, মেইন, ইন্ট, ইনক্লুড, stdio.h এগুলো কোনো মতেই বড় হাতের হতে পারবে না, মাস্ট বি ছোট হাতের। তবে ডবল কোটেশনের ভিতরে তুমি যা লিখবা, যেভাবে লিখবা, বড় হাতের হলে বড় হাতেরই শো হবে, ছোট হাতের হলে ছোট হাতের শো হবে। আশা করছি পরিষ্কার হয়েছে। এখন মনোযোগ দিও। সর্বপ্রথম সেকেন্ড ব্র্যাকেট দিয়েই আমি একটা কথা লিখছি, দেখো ইন্ট এ। সি ভাষায় এই লাইনটা দিয়ে কি বোঝায়? ইন্ট স্পেস এ দিয়ে সেমিকোলন দিয়েছি। এটা দিয়ে তোমাকে চিন্তা করতে হবে, ইন্ট মানে সি ভাষায় ইন্টিজার টাইপ। এই নোটগুলো প্রয়োজন লিখবা। ইন্ট হলো ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ, ইন্ট হলো DECIMAL, ডেসিমেল ইন্টিজার এর সংক্ষিপ্ত রূপ। ইন্ট ডেসিমেল ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ, মানে ডেসিমেল ইন্টিজার বুঝাইতে সি ভাষার ক্ষেত্রে ইন্ট লেখালেই বুঝবো ডেসিমেল ইন্টিজার। ইন্ট লিখে স্পেস দিয়ে এ সেমিকোলন এরকম লিখলে কম্পিউটার এটা দ্বারা, আমি বলেছি তো যে মেইন এর পর এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো কাজ আছে সবগুলো কাজ হলো কম্পিউটারকে আমি নির্দেশ দিচ্ছি যে কম্পিউটার এটা করো, এটা করো, এটা তোমার একটা কাজ। তো এই লাইনটা দিয়ে মেশিন বোঝে, এটা কিছু দেখাবে না। একটু আগে বলেছি প্রিন্টএফ দিয়ে তোমার সামনে কোনো কিছু প্রদর্শন হয়, এটা দিয়ে কিছু প্রদর্শন হবে না। তো
তবে এটাতে একটা কাজ করবে সে ইন্টারনালি, মেশিনের ভিতরে কাজটা ঘটবে কিন্তু তুমি কিছু দেখতে পারবা না। কি কাজটা ঘটবে? ইন্ট দিয়ে আমি বলেছি ডেসিমেল ইন্টিজার, দশমিক পূর্ণ সংখ্যা। দশমিক পূর্ণ সংখ্যা রাখা যাবে এমন একটা ভেরিয়েবল বা চলক এ নামে, একটা চলক বা ভেরিয়েবল ঘোষণা করলাম, ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি নামে? এ নামে। অর্থাৎ আমরা যে ছোট ক্লাসে বীজগণিতে করেছি না যে a ইকুয়াল 5, এই a ইকুয়াল 5 b ইকুয়াল 2 হলে a প্লাস b এর মান নির্ণয় করো, এরকম যে ছোট ক্লাসে অঙ্ক করেছি যে a ইকুয়াল 5 b ইকুয়াল 2 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। তা নিঃসন্দেহে তোমরা কি করো? a ইকুয়াল 5 দিয়ে বুঝো a এর মান 5, b ইকুয়াল 2 দিয়ে বুঝো b এর মান 2, তাহলে a প্লাস b সমান দিয়ে তোমরা লেখো 5 প্লাস 2। আমি যদি মেশিনকে এরকম বলি যে a এর মান 5, তাহলে a কে আগে মেশিনকে তো একটা জায়গা এ নামে একটা জায়গা আগে তোমাকে মেশিনকে ডিক্লেয়ার করতে হবে যে এ হলো এরকম একটা জায়গা যেখানে কি রাখা যাবে। এটি কি রাখছো? 5, a ইকুয়াল 5, তাহলে পূর্ণ সংখ্যা ইন্টিজার, এই যে ইন্ট এ, তার মানে এ একটি জায়গার নাম, একটা ভেরিয়েবলের নাম, সেই ভেরিয়েবলে 5 মানটি সংরক্ষিত আছে। এরকম ভাবে আমি একটি মাত্র জায়গা, তুমি যদি এরকম বি আরেকটি জায়গা এ কমা বি তারপরে সেমিকোলন দাও, কমা কমা দিতে হয়, তাহলে ইন্টিজার টাইপ এর দুটি সংখ্যা এ এবং বিতে রাখা যাবে। এখন কত কত তোমার খুশি, যত মন চায় তত তুমি রাখতে পারবা। আশা করছি ইনভার্টেড কমা নাই কেন? কোনটাতে ইনভার্টেড কমা নাই? এইচএইচএস অলক স্যার ইনভার্টেড কমা নাই কেন? কোনটাতে ইনভার্টেড কমা নাই? আমি তো বুঝতে পারতেছি না কোথায় ইনভার্টেড কমা। তো এরকম ভাবে লিখলে বোঝায় মেশিনের ভিতরে মনে মনে তুমি চিন্তা করবা এরকম দুটি মেমোরিতে দুটি জায়গা, একটা এ নামে আর একটা বি নামে দুটি জায়গা তৈরি হবে যেখানে এরকম খালি এখনো কোনো মান অ্যাসাইন করা হয় নাই, রাখা হয় নাই, কোনো মান সংরক্ষণ করা হয় নাই। যদি আমি এরপরের লাইনে লিখি a ইকুয়াল 5 সেমিকোলন, সি ভাষায় এটা দিয়ে বোঝায় যে এ নামক জায়গায় 5 বসাও। মেশিনকে আমি অর্ডার করলাম যে এ নামক জায়গায় 5 বসাইতে। এখন এই দুইটা লাইনের কাজ যদি আমি জিজ্ঞেস করি, প্রথমে এ এবং বি দুটি জায়গা তৈরি হবে। এ ইকুয়াল 5, তাহলে এতে 5 ভেবে রাখা হবে, বি এখনো ফাঁকা, বিতে কোনো মান রাখি নাই আমি, এবং রিটার্ন 0। যদি এইটুকু প্রোগ্রাম লিখি তাহলে কনসোলে কিচ্ছু প্রদর্শন হবে না, সবই ইন্টারনালি কাজ হবে। কি হবে? দুটি জায়গা তৈরি হবে, এ জায়গাতে 5 রাখা হবে এবং রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ। এটা আপাতত রিটার্ন 0 কাজ আপাতত বোঝার চেষ্টা করো, আপাতত প্রোগ্রাম লেখার বোঝার চেষ্টা করো। এইগুলোর প্রত্যেকটারই মিনিং আছে, কোনটা দিয়ে কি বোঝায় প্রত্যেকটারই মিনিং আছে। তো এর লাভ কি হলো? এখানে তো দুইটা জায়গা তৈরি করলাম, এতে 5 রাখলাম। হ্যাঁ, যদি আমি সেই এ এর মানকে ব্যবহার করে কোনো কিছু করতে চাই তাহলে তো অবশ্যই দরকার আছে এতে একটা মান রেখে আমি, যেমন গত ক্লাসে এনায়েত স্যার করিয়েছেন যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল, গুণফল, ভাগফল, সেই ক্ষেত্রে তো অবশ্যই তাহলে সংখ্যা দুটি তো আগে দুটো জায়গায় রাখতে হবে। কারণ এইভাবে সংখ্যা না রেখে কিবোর্ড থেকে তুমি সংখ্যা লিখে দিবা। এখানে তো এতে ফিক্সড 5, এই প্রোগ্রাম লিখে দিয়েছি, এতে হলো 5, কিন্তু এতে 5 না হয়ে তুমি যদি এমন ব্যবস্থা করো যে কিবোর্ড থেকে একটা সংখ্যা লিখবা, সেই সংখ্যাটা গিয়ে এতে যাবে, তার ব্যবস্থা এরকম লক্ষ্য করো।
একটু আগে যেমন এখানে আমি a = 5 দিয়েছি, সেটা না লিখে এখন যদি এটা লিখি এবং রিটার্ন 0 দিয়ে যদি কাজ শেষ করি, এতটুকু যদি দেই, কি ঘটবে লক্ষ্য করো। স্ক্যানএফ এর কাজ বুঝতে হবে। একটু আগে একটি ফাংশনের কাজ তোমাদেরকে বুঝিয়েছি, সেটা হলো প্রিন্ট ফরম্যাটের কাজ কি। এখন স্ক্যান ফরম্যাটের কাজ আমি বোঝাচ্ছি। এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটু আগে শুধু ডবল কোটেশন দিয়েছিলাম প্রিন্টএফে, কিন্তু এখানে ডবল কোটেশনের পর কমা দিয়ে কি লিখেছি লক্ষ্য করো। এই চিহ্নটাকে তোমরা সংক্ষিপ্ত, এই সিম্বলটাকে এন্ড হিসাবে তোমরা জানো, এটার একটা নাম আছে, এটাকে এম্পারসেন্ড বলে। কি বলে? এম্পারসেন্ড। কোন চলকের বামে, এই যে এ এবং বি দুটি চলক, এ চলকের বামে এম্পারসেন্ড চিহ্ন দিলে এটাকে অ্যাড্রেস বলে, সি ভাষায় এটাকে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে নিয়ে একটি মান রাখবে। স্ক্যানএফ ফাংশন দিলে এখানে একটা কার্সর আসবে, এরকম দেখবে যে তোমরা যে মেসেজ লিখো না, যখনই মোবাইলে মেসেজ অপশনে যাও তখন দেখবা যে একটা লেখার একটা জায়গা চলে আসে, এরকম একটা কিছু লাফালাফি করতে থাকে, ওটাকে কার্সর বলে। এরকম ভাবে এই স্ক্যানএফ লিখলে এখানে কনসোলে একটা কার্সর যাবে, কার্সর এটা লাফালাফি করতে হবে। এখানে যদি তুমি 5 লিখে এন্টার বাটন চাপো, 5 লিখে যদি কম্পিউটারের এন্টার বাটন বা ওকে বাটন বা গো বাটন বা নেক্সট বাটন চাপো, তাহলে এ নামক জায়গায় গিয়ে এই 5, যদি এখানে 6 লিখে এন্টার করো, এ নামক জায়গায় গিয়ে 6 স্টোর হবে। এখন আর ফিক্সড কোনো মান না, এই প্রোগ্রাম যেমন একটু আগে এতে ফিক্সড করে দিয়েছিলাম 5, কিন্তু এখন ফিক্সড না। এখন তুমি কিবোর্ড থেকে তুমি এই কনসোলে একটা কার্সর যাবে, সেখান থেকে যা লিখবে সেটা গিয়ে এতে স্টোর হবে। পার্থক্য হলো এইটুকুই। তবে এই ডবল কোটেশনের ভিতরে যদি এখানে এম্পারসেন্ট দিয়ে এ চলক দাও, তখন এ চলকটার যে ডেটা টাইপ, এটাকে ডেটা টাইপ বলে। ইন্টিজার হলে এখানে %d দিতে হয়। এটাকে ওই ডেসিমেল ইন্টিজারের প্রথম বর্ণ যে d, %d দিয়ে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এর আগের ক্লাসে ফেরদৌস স্যার তোমাদেরকে বলেছেন ফরম্যাট স্পেসিফায়ার কোনটার কি কাজ, এটির আরো অনেক কথা। আপাতত এই গঠনটা মনে রাখো, স্ক্যান ফরম্যাটটা মনে রাখো। এই ফরম্যাটে এম্পারসেন্ড এ মানে এ অ্যাড্রেসে গিয়ে একটা মান সংরক্ষণ, কোন মানটা, যে মানটা স্ক্যানএফ লিখলে একটা কার্সর কনসোলে যাবে এবং সেখানে লিখিত মানটা এই অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন স্ক্যানএফ লিখেছ, কার্সর যাবে। এখন তোমরা কল্পনা করো যে কনসোলে এই প্রোগ্রামটা রান করানোর পরে ডাইরেক্ট একটা কার্সর যাচ্ছে। তোমরা যে মোবাইলে মেসেজ লিখতে যাও, তোমরা তো জানো মেসেজ বাটনে ক্লিক করেছ, এরপরে ভিতরে একটা তোমাকে এরকম একটা পর্দা বা কনসোল যেটা ডিসপ্লে আসছে, সেখানে কার্সর লাফালাফি। শুধু কিন্তু কার্সর না, কার্সর যেখানে লাফালাফি করে তার উপরে এটা লেখা থাকে, দেখো যে রাইট অথবা ইউর মেসেজ অথবা মেসেজ, আর আরেকটা ঘর থাকে দেখো, সেখানে লেখা থাকে মোবাইল নাম্বার। সো এই উপরের যে কথাটা মোবাইল নাম্বার দেখে বুঝতে হবে এইখানে যে কার্সরটা লাফালাফি করছে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যাকে পাঠাবো, যার কাছে পাঠাবো, মানে যাকে পাঠাবো। আর এই যে উপরে যেখানে ওই যে মেসেজ কথাটা লেখা অথবা রাইট কথাটা লেখা আছে, সেখানে তোমাকে কি মেসেজটা পাঠাবে সেটা লিখতে বলা হচ্ছে। ঠিক তেমনি সরাসরি যদি কনসোলটাতে কোনো কিছু লেখা না থেকে এখানে একটা কার্সর আসে, তাহলে এই কার্সরে কি লিখতে হবে, মোবাইল নাম্বার লিখবো নাকি কি লিখবো, এটা পরিষ্কার করার জন্য এই কার্সরের আগে, অর্থাৎ এই স্ক্যানএফ এর আগে আমি যদি এখানে একটা লেখা পাঠিয়ে দিই, এরপরে কার্সর লাফালাফি করতে থাকুক। এখানে একটা লেখা যদি পাঠিয়ে দিই, কি লেখা, যে একটা সংখ্যা লিখো, এন্টার এনি নাম্বার কোলন, এন্টার এনি নাম্বার। এরপর এরকম একটা কার্সর আসুক এখানে অথবা নিচের লাইনে। ওই নিচের লাইনে কার্সর নেওয়ার জন্য আরেকটা বুদ্ধি আছে, এটা দেখাচ্ছি। এখানে একটা কার্সর আসবে, আপাতত এটা ধরো যে এন্টার এনি নাম্বার কোলন, এতটুকু কথা শো হয়ে থাকবে। এরপর একটা কার্সর আসবে। একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি যে এন্টার এনি নাম্বার হোক বা ওই যে একটু আগে হ্যালো ফ্রেন্ডস হোক বা হি ইজ মাই আঙ্কেল, এরকম যে কোনো কথা যদি আমি
ডিসপ্লে করতে চাই কনসোলে, তাহলে নিশ্চয়ই এই কথাটুকু প্রিন্টএফ ফাংশনের ভিতরে দিতে হবে। তাহলে এই স্ক্যানএফ এর আগে আমি যদি একটা প্রিন্টএফ কথা এই কথাটা শো করানোর জন্য নিঃসন্দেহে প্রিন্টএফ লিখে ডবল কোটেশন দিয়ে এন্টার এনি নাম্বার, তাহলে প্রথমে দুটি ব্ল্যাঙ্ক স্পেস এ এবং বি নামে তৈরি হবে। দেন প্রিন্টএফ দিয়ে যদি এন্টার এনি নাম্বার দাও তাহলে নিশ্চয়ই এই কথাটা শো হবে। দেন শো হইল, কিন্তু এখানে তুমি এন্টার এনি নাম্বার একটা নাম্বার লিখতে বলছো, কিন্তু এই যে তুমি কিবোর্ড থেকে নাম্বার লিখতেছো এনে শো হয় না, কারণ তুমি স্ক্যানএফ ফাংশন ইউজ করো নাই। যদি এখন একটা স্ক্যানএফ ফাংশন ইউজ করো তাহলে অবশ্যই স্ক্যানএফ ফাংশনের গঠনটা দেখতে হবে। অবশ্যই এখানে একটা কার্সর যাবে এবং এখানে যেহেতু চলক কয়টা তৈরি করছো, দুইটা, এখানে এম% চিহ্ন দিয়ে এও লিখতে পারো, আবার এম% চিহ্ন দিয়ে বিও লিখতে পারো। যদি এখানে এম% দিয়ে এ দিই তাহলে এ নামক জায়গায় মানটা যাবে, এম% দিয়ে যদি বি দাও তাহলে বি নামক জায়গায় মানটা যাবে। তবে এ এবং বি দুইটাই যেহেতু ইন্টিজার টাইপের, অবশ্যই এখানে পার্সেন্টেজ ডি দিতে হবে। তাহলে এতটুকু কথা দিয়ে এটা শো হলো, আর এই লাইনটা দিয়ে এটা কার্সর যাবে এবং সেখানে লিখিত মানটি বি নামক অ্যাড্রেসে যাবে। আর যদি এখানে এম% এ দাও তাহলে এ নামক জায়গায় মানটি যাবে। ধরো আমি এখানে একটি মাত্র চলকই ডিক্লেয়ার করলাম ইন্ট দিয়ে এ, এবং কাজগুলো লক্ষ্য করো। প্রথম লাইন ইন্ট এ নামক একটি জায়গা তৈরি হলো। প্রিন্টএফ দিয়ে এই যে বাক্যটা লিখলাম এন্টার এনি নাম্বার ডবল কোটেশন শেষ কোলন সহ, এই কথাটা এন্টার এনি নাম্বার শো হবে। দেন স্ক্যানএফ দিয়েছি, এটি কার্সর যাবে এবং সেখানে যদি তুমি লিখো ধরো 7 দিয়ে যদি এন্টার দাও তাহলে এ নামক যে জায়গাটা মেশিনের ভিতরে এইগুলো ঘটবে, এ নামক জায়গায় 7 গিয়ে সংরক্ষিত হবে। ওকে, এখন এতে একটি সংখ্যা আছে 7, এটা দিয়ে আমি কি করব? যদি এখানে তুমি 8 দিয়ে এন্টার দাও তাহলে এখানে 8 যাবে, এখানে 9 দিলে 9, এখানে 17 দিলে 17, এখানে 27 দিলে 27, 700 দিলে 700 গিয়ে স্টোর হয়ে যাবে। এখন এ দিয়ে কি কাজটা করব? দরকারটা কি এর? ধরো এখানে 7 দিয়ে তুমি মেশিন যদি এমন বলে দিত এই সংখ্যাটা জোড় না বেজোড়, এই কাজটা মেশিনকে দিয়ে বলাতে চাও, তাহলে এখানে 7 যেহেতু লিখছো, তুমি আশা করতেছো মেশিন তোমাকে বলবে সংখ্যাটা জোড় নাকি বেজোড় বলবে? বেজোড়। জোড়ের ইংরেজি একটু লিখে নাও, ইভেন মানে হলো জোড়, অড মানে হলো বেজোড়। যারা জানো ভেরি গুড, আর যারা জানো না লিখে নাও। ইভেন অর্থ জোড়, আর ODD অড অর্থ বেজোড়। তাহলে 7 দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে মেশিন যদি তোমাকে বলে দেয় অড, সিম্পলি অড, নিশ্চয়ই তুমি খুশি। যদি আরেকটু বেশি করে বলে দি নাম্বার ইজ অড, আরেকটু সুন্দর হয়। যদি এভাবে বলে এই আউটপুট হিসাবে যে 7 ইজ অড নাম্বার, আরো সুন্দর হয়। 7 কথাটা শো করলো এবং 7 ইজ অড নাম্বার। আপাতত তোমাদেরকে বলতেছি 7 দিলা, এটা সে ডিসপ্লে করে দিবে অড। যদি এখানে 8 দিতা ইভেন, 9 দিতা অড, 100 দিতা ইভেন, 1000 দিতা ইভেন, 50 ইভেন, এখানে যা দিবা সে এটাকে যাচাই করে বলে দিবে এটা কি অড নাকি ইভেন। প্রোগ্রামটা যতবার তুমি রান করাবা এই কাজটা সে করে দিবে। তুমি যে সংখ্যাটা দিবা তুমি তো জানো সেটা জোড় না বেজোড়, তুমি 7 দিয়েছো নিশ্চয়ই, তাহলে মেশিন এখানে কি আউটপুট দিবে তুমি আশা করতেছো? এখানে ডিসপ্লে করে দিবে অড, বেজোড়। এই কাজটার জন্য মেশিনকে দিয়ে কিভাবে তুমি বুঝাইতে পারো, এটা তুমি আগে বলো। কোনো একটা সংখ্যা জোড় নাকি বেজোড় এটা বোঝার জন্য তুমি কি চিন্তা করতেছো? আমরা কিভাবে বুঝি? ভুলে যাও সি ভাষা। একটা সংখ্যা জোড় না বেজোড় কিভাবে চিন্তা করব? যেমন 517 এটা জোড় নাকি বেজোড় বোঝার উপায় কি?
আর ছোট সংখ্যা দিই 57। এই সংখ্যাটা জোড় না বিজোড়? তোমাকে যদি বলি এই সংখ্যাটা জোড় না বিজোড়, এই শেষের অঙ্কটা দেখে বুঝে ফেলি। আসলে ম্যাথমেটিক্যাল নিয়ম হলো 2 দিয়ে ভাগ করে যদি এখানে ভাগশেষ 0 আসে তাহলে জোড়, আর যদি অন্য যে কোনো ভাগশেষ থাকে তাহলে বিজোড়। 2 দিয়ে ভাগ করলে 0 আসে, তাহলে ভাগশেষ 0 আসলে জোড়, আর যদি ভাগশেষ 0 না আসে তাহলে বিজোড়। তো 2 দিয়ে ভাগ করলে তো এখানে ভাগশেষ কত থাকবে? 2 দুগুণা 4, 1 17, 8 দুগুণা 16, ভাগশেষ থাকতেছে 1, 0 আসে নাই, সো সংখ্যাটা বিজোড়। মানে এই কাজটুকু যে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ, আমি যদি এই কথাটা তোমাদেরকে বলি যে যদি, এই যে কথাটা কি, যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা 0-এর সমান হয় তাহলে মেশিনকে বলবো প্রদর্শন করতে কি ইভেন, অন্যথায় প্রদর্শন করতে বলবো অড। লক্ষ্য করো এই যে কথাটা, যদি সংখ্যাটিকে, কাকে? এতে যে সংখ্যাটি আছে একে, এতে যাই থাক একে বলতে হবে নাকি 7কে বলবো না? 7কে না, কারণ এর মধ্যে তো 7, 8, 9, 10 এটা ইচ্ছা মতো চেঞ্জ হতে পারে, এই জন্য বলবো একে। একে এর মধ্যে যাই থাক না কেন তাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0-এর সমান হয় তাহলে সংখ্যাটি ইভেন বা জোড়, আর যদি 0 না হয় তাহলে অড। এই এতটুকু কথা লেখার পদ্ধতি আজকে আমি শিখব। এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলেছিলাম সি ভাষায় ইফ স্টেটমেন্ট, এটা ইফ এলস, শুধু ইফ আছে, ইফ এলস আছে, এলস ইফ আছে, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তার আগে আজকে আমরা ইফ এবং এলস অলরেডি আমি শিখে ফেলেছি যে সি ভাষায়, বাংলায় নর্মাল যে কথাটা বলছি এই কথাটা আমি লিখবো সি ভাষায় কিভাবে লিখতে হয়। দেখো কিভাবে বলবো, যে এ তে যে সংখ্যাই থাকুক না কেন, এ জোর নাকি বিজোর? এতে 7 হইলেও সে যেন বলতে পারে, 8 হলেও যেন বলতে পারে, 9 হলেও, 10 হলে, 11 হলে, 12 হলে, এতে যাই থাকুক না কেন মেশিন যেন বলে দিতে পারে এটা জোর না বিজোর। এই জন্য একে, এতে যতই থাকুক তাকে, একে মানে একে যতই থাকুক তাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হলে জোর, অন্যথায় বিজোর। এই কথাটাকে সি ভাষায় কেমনে লেখা দেখো। ইফ আমরা যেভাবে বলছি, যদি, এই যদির পরে এই মাঝখানে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হয় শর্ত। শর্তটা কি অলরেডি তোমাদেরকে বলেছি, আবারও বলছি। ইফ, যদি, যদির পরে কি? একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0-এর সমান হয়, এই এতটুকু কথা। এখানে তুলনা করতে ডবল ইকুয়াল দেওয়া হয় সি ভাষায়। প্রথমে 0-এর সমান, তাহলে বাম পাশে এখানে কি হতে হবে? ভাগশেষ। কাকে কি দিয়ে ভাগ করে ভাগশেষ এটা আমরা এখানে লিখবো। এটা যদি 0-এর সমান হয়, লক্ষ্য করো শিক্ষার্থীরা, ইম্পর্টেন্ট তথ্য এটা, কিভাবে লিখতে হয়। ইফ, এখানে আমরা ভাগশেষটা লিখবো, কাকে কি দিয়ে ভাগ করে? একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ, যাকে ভাগ করব যা দ্বারা ভাগ করবো, এভাবে লিখতে হয়। ভাগশেষ বোঝানোর জন্য পার্সেন্টেজ চিহ্ন দেওয়া হয়। দেখো এই যে কথাগুলো, এই কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা বাংলায় প্রয়োজনে পাশে লিখে রাখো যে এই কথার অর্থ কি। যদি একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ, এই যে এতটুকু কথা, এই যে আমি একটু যে আন্ডারলাইন করে দিচ্ছি দেখো, একটু ঢেউ ঢেউ আকার দিয়ে, এই যে এই কথাটুকু দিয়ে কি বোঝায়? একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ, বুঝতে পেরেছ? এ মাঝখানে এই পার্সেন্টেজ, এ মড 2 এভাবে পড়া হয়। এই একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ বোঝানোর জন্য এই চিহ্নটা এখানে দেওয়া হয়। ভাগশেষ ইকুয়াল ইকুয়াল, ডবল ইকুয়াল দিয়ে সি ভাষায় বোঝানো হয় তুলনা করা। এটা 0-এর সমান যদি হয়, এটা হলো শর্ত। তাহলে এখান থেকে তো 2টা উত্তর আসতে পারে। যদি তোমরা জানো এতে যদি বিজোড় সংখ্যা রাখা হয় 7, তখন এটা 0 আসবে না, তাহলে এটা না উত্তর আসবে না, 0-এর সমান না। আর যদি এতে 8 রাখো, 10 রাখো, 12 রাখো, 50 রাখো, 100 রাখো, তাহলে এখান থেকে ভাগশেষটা 0 আসবে, তখন 0 0-এর সমান পাবে, উত্তর পাবে হ্যাঁ। তাহলে এখান থেকে 2টা উত্তর আসবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। তাহলে ইফ এর ঠিক পরপর এখানে লিখতে হয় হ্যাঁ হলে যা হবে, হ্যাঁ হলে যে কাজটা করাতে চাও সেটা এখানে। আর
এলস লিখে এখানে লিখতে হয় না এর জন্য যে কাজটা, না হলে। আমি আবারও বলছি, সবসময় ইফ এর পর এই যে একটা ব্লক বানানো হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবসময় ব্লক, এই ব্লকের ভিতরে হা উত্তর আসলে যে কাজটা তুমি করতে চাও সেটা এখানে দিতে হবে। আর এলস মানে হলো অন্যথায়, মানে যদি এটা হা না আসে সেই ক্ষেত্রে এখানে দিতে হয়, মানে না হলে। বুঝতে পারছো আমার কথাটা? হা উত্তর না আসলে, এই কন্ডিশনটা ফেল করলে, এই কন্ডিশনটা মিথ্যা হইলে, তাহলে এইখানে এই কাজটা, এলস এর পরের কাজটা করবে। আর এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই কাজটা করবে। তাহলে তোমরা বলো যে এটা সত্য হলে কি ঘটবে? 2 দিয়ে ভাগ করে 0 পাইলে, ইয়েস হইলে, সত্য হইলে কি ঘটবে? জোর প্রিন্ট করবে, প্রদর্শন করবে। তাহলে এই ব্লকের ভিতরে তুমি লিখে দিবা প্রিন্ট এফ ইভেন সেমিকোলন। দেখো শিক্ষার্থীরা, আমি বলেছি যে এটা সত্য হলে, তার মানে যদি 0 পেয়ে যায় তাহলে তো তাকে ইভেন প্রিন্ট করতে হবে, এই যে প্রিন্ট এফ ইভেন। আর যদি এনে তুমি 7 দাও, 9 দাও, এর পরিবর্তে 7, 9 ইত্যাদি ইত্যাদি, তাহলে এইখান থেকে 7কে 2 দিয়ে ভাগ করে 0 পাবে না, তাহলে এটা 0 এর সমান না, তাহলে এই প্রিন্টটাও সে করবে না। তখন এই এলস এর মধ্যে যে কাজটা দিবা সেটা করবে। এলস এর ভিতরে কাজটা দিচ্ছি প্রিন্ট এফ ডবল কোটেশনের ভিতরে অড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এই যে মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট, এটা এখানে রিটার্ন 0 লিখে ক্লোজ করে দিবা। তোমরা মনে হয় দেখতে পারছো না নিচের অংশটুকু, আমি একটু ক্লোজ করে লিখছি। এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ইফ, এই ভিতরে দিলাম শর্তটা যে 1কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 এর সমান যদি পাও, তুলনা করা বোঝায়, রিলেশন বোঝায়, সম্পর্ক বোঝায়, তাহলে ইভেন প্রিন্ট করবে। এলস প্রিন্টএফ ডবল কোটেশন দিয়ে ও ডাবল ডি অড, তাহলে জাস্ট এই ব্র্যাকেট দেয়া একটি মাত্র যদি কাজ হয় তাহলে এই ব্র্যাকেট না দিলেও চলবে, এলস দিয়া এই ব্র্যাকেট না দিলেও চলবে, একটি মাত্র কাজ। কিন্তু একের অধিক কাজ, এটা সত্য হলে এটা করো, এটা করো, এটা করো, একের অধিক কাজ যদি হয় তাহলে ব্র্যাকেট বাধ্যতামূলক যে এই কাজগুলো করো। এটা যদি সত্য হয় এই ব্লকের ভিতরে যা আছে, এই সেকেন্ড ব্র্যাকেটে, এই সেকেন্ড ব্র্যাকেটে যা আছে তা করতে হবে। আর এলস মানে যদি এটা সত্য না হয় তাহলে এই একটি কাজ হতে পারে, একাধিক কাজও দিতে পারো। হ্যাঁ, তাহলে আমার তো এই সংখ্যাটা জোর না বেজোর সে বলেই দিবে। তাহলে হয় এটা প্রিন্ট করবে অথবা এটা, দুইটার যে কোনো একটা, নির্ভর করবে এর মানের উপর। এতে যদি 7 থাকে তাহলে 1কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ পাবে 1, যা 0 এর সমান না, তাহলে এটা প্রিন্ট করবে না। না উত্তর আসলে এটা করবে না, এটা প্রিন্ট করবে, মানে অড। হ্যাঁ, আমি তো তাই চাই। আর যদি এর মাঝে 8 রাখো তাহলে 8কে 2 দিয়ে ভাগ করে 0 পাবে, 0 0 এর সমান পাবে, তাহলে হ্যাঁ পাবে, হ্যাঁ পাইলে এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে না, এই কাজটা করবে না। নিশ্চয়ই তাহলে এই প্রোগ্রামটি কোনো একটি সংখ্যা জোড় না বেজোড় তার জন্য প্রোগ্রাম। তাহলে যখনই কাজ শেষ তখন তুমি রিটার্ন 0 দিবা এবং ওই যে মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিবা, ব্যাস। এই যে প্রোগ্রামটি শিক্ষার্থীরা, এই প্রোগ্রামটি হলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রোগ্রামটি তাহলে কোনো একটি সংখ্যা জোড় নাকি বেজোড় তা যাচাইয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য জাস্ট আরেকটা বাড়ির কাজ হিসাবে একটা কাজ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করতে চাই। সেটা হলো, দেখো এই যে আমরা আমাদের যে বয়স, জন্মের পর থেকেই, জন্ম নিলে বয়স 1 সেকেন্ড 2 সেকেন্ড সময়, আস্তে আস্তে সময় যায়, বয়স বাড়ে।
সময় জন্মের পরে 1 ঘন্টা বয়স হইতে পারে, জন্মের পর পর 1 ঘন্টা সময় পর বলবো তার বয়স 1 ঘন্টা, 1 দিন পরে বলবো বয়স 1 দিন, 2 দিন পর বয়স 2 দিন। এইভাবে যখন বয়স বাড়তে 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 10, 11, 12, 12-র পর 13, ইংরেজিতে বলা হয় এটাকে 12-এর পর 13, 13কে বলা হয় 13, এরপর 14, 14, এভাবে 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 10 কথা 13 থেকে শুরু করে সিরিয়ালি 19 পর্যন্ত, এরপরে 20, 10 নাই। তাহলে যে সকল বয়সের ক্ষেত্রে 13 থেকে 19 এই বয়সের মধ্যে হইলে তাদেরকে বলা হয় টিনএজার। টিনএজার, তোমরা এই কথাটা সম্পর্কে অনেক পরিচিত। টিনএজার, টিনএজার তাহলে কি, যাদের এজ 13 থেকে 19 তাদেরকে বলা হয় টিনএজার। এখন সি ভাষার ক্ষেত্রে যদি একটা প্রোগ্রাম তুমি এমনভাবে লিখো যে বয়সটা তোমার কাছে চাইবে, প্রথমেই যেমন এখানে আমি এন্টার এনি নাম্বার, তাহলে লিখবে এন্টার ইউর এজ, এই কথাটা আমি এখানে ভাসাবো, দেন স্ক্যানএপ দিয়ে এ নামক জায়গায় তুমি এজটা রাখলা, খালি বার্তাটা এখানে চেঞ্জ হবে। কি হবে? এন্টার ইউর এজ। আমি বাড়ির কাজ দিয়েছি এটা, কিন্তু একটু আলোচনাও করে দিচ্ছি, এটা ঠিক থাকবে। তাহলে সে স্ক্যানএপ দিয়েছো, কার্সর যাবে, এনে যদি 7 যায় তাহলে এ নামক জায়গায় গিয়ে 7 স্টোর হলো। এখন এই শর্তের মাঝে কি চেঞ্জ করলে তুমি একটা হবে টিনেজার, তবে টিনেজার ইউ আর নট টিনেজার, তাহলে এখানে আমি শর্তটা লিখব। আর এই বার্তা হিসাবে এই শর্ত যদি সত্য হয় তাহলে তুমি মনে করো এখানে লিখবা আউটপুট হিসাবে টিনেজার, TEEN, টিনেজার। আর মিথ্যা হলে নট টিনেজার। এই প্রোগ্রামটা তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিলাম। শর্তটা কি হবে? টিনেজারের শর্ত অলরেডি আমি বলে দিয়েছি। এ নামক জায়গায় যে বয়সটা আছে সেটা যদি 13-র সমান এবং তার চেয়ে বেশি, এবং 19-এর সমান বা তার চেয়ে কম, এই শর্তটা। এবং কথাটা কিভাবে লেখা হয়? সি ভাষায় এবং লেখা হয় এইভাবে, দুইটা সংক্ষিপ্ত এন্ড মাঝখানে দিলেই সি ভাষায় এবং বোঝায়। তাহলে এইখানে শর্ত হবে এ এর মান যেটা এত এর সমান কত, 13 এর সমান বা তার চেয়ে বেশি। আর এখানে হবে এ এর মান শুধু 13 এর সমান বা তার চেয়ে যে কোনো বেশি হলেই তো হবে না। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এটা তো 13-এর চেয়ে বেশি, 20, 21, 22 কি 13-এর চেয়ে বেশি না? সেটা হলে তো 3000 হবে না। সো বাধ্যতা আছে কি, সেটা 13-এর চেয়ে বেশি বা 13 এর সমান বা তার চেয়ে বেশি, 19-এর সমান বা তার চেয়ে কম। তাহলে এখানে দিবা এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 13 এবং এ ইজ লেস দেন অর ইকুয়াল 19। এটা যদি হয় তাহলে ইয়েস হলে, হ্যাঁ হলে প্রিন্টএফ দে টিনেজার, আর না হলে নট টিনেজার। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আমার এই কথাটা বুঝতে পেরেছ। এইভাবে তোমাদের এটা তো আমি আলোচনা অলরেডি করেই দিয়েছি, তোমাদেরকে আরেকটা বাড়ির কাজ আমি দিচ্ছি, তোমরা এই কথাটা প্রোগ্রামটা করবে, এইটু কাইন্ডলি লিখে নাও। তোমাদেরকে একটা তো এটা বলেছি যে বয়স ইনপুট নিয়ে তুমি টিনেজার কি না তা যাচাইয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। আরটা লিখো, কোন একটি সংখ্যা ইনপুট নিয়ে, একটি সংখ্যা ইনপুট নিয়ে তার ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, এটা যাচাইয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। লিখেছো কোন একটি সংখ্যা ইনপুট নিয়ে তা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, তা যাচাইয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। আরেকটি প্রোগ্রাম আছে কোন একটি বছর ইনপুট নিয়ে, কোন একটি বছর ইনপুট নিবা, যেমন 2020, মেশিন বলে দিবে এটা লিপ ইয়ার কিনা বা অধিবর্ষ কিনা। তো লিপ ইয়ারের শর্তটা, দুইটা শর্ত আছে, তোমরা যারা জানো তো ভেরি গুড, জানো না একটু বই দেখবা, বই পড়বা। 1 নম্বর শর্ত 400 দ্বারা বিভাজ্য, এনে যেমন এন্ড দিয়ে দুটি শর্ত, এনে দুটি শর্ত। প্রথম শর্ত
যদি 400 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য মানে একটু এক পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেখাইছি, ভাগশেষ শূন্য, এটা দেখাইতে হবে, তাহলেও লিপ ইয়ার। আবার এন্ড দিয়া নাকি অড দিয়া, আমি বলছি 400 দ্বারা বিভাজ্য হলেও লিপ ইয়ার, অথবা আরেকটা শর্ত আছে, অথবা কিন্তু এটাতে লেখা না, এরকম দুটি পাইপলাইন খাড়া স্ট্রেট লাইন, এটা দিয়ে অথবা বোঝায়। সি ভাষায় এটা দিয়ে যেমন এবং বোঝায়, এটা দিয়ে অথবা বোঝায়, অথবা লাগবে মাঝখানে। অথবা দিয়ে 100 দ্বারা বিভাজ্য নয় 4 দ্বারা বিভাজ্য, তাহলে লিপ ইয়ার। তো আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আমার কথাগুলো। এইগুলো বাড়ির কাজ রইল। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে সামারাইজ করলে ভালো হয়। প্রিন্স রিমন, সামারাইজ কিসের সামারাইজ? আজকের ক্লাসের সামারাইজ, দ্যাট ইজ আজকের ক্লাসের সামারাইজ। একটু জলদি জানাও। ওকে, রিমন মনে হয় ঘুমায় পড়ছে। আজকের ক্লাসের আমি একটু সামারাইজ করে দিছি। হাবিবুল্লাহ, হাবিব, থ্যাংক ইউ। ওকে, তোমাদেরকেও ধন্যবাদ। আমি একটু সামারাইজ করে দিচ্ছি 2 মিনিটে। সি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য আমি বলেছি, আমার প্রোগ্রামটা, ব্যাপারটা টোটাল ক্লাসটা আরেকবার পড়ো, সামারাইজ তো টোটালটাই। হ্যাঁ প্রিন্স, জি স্যার, আমি তো টোটাল প্রোগ্রামটাই আস্তে আস্তে অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করেছি। সো আজকের ক্লাসটা তোমরা আরেকবার প্রথম থেকে বের হয়ে গেলে তোমরা আরেকবার দেখবা, তাহলেই বেশি বেশি কয়েকবার দেখবা যে প্রোগ্রাম তুমি লিখতে পারতেছ। হ্যাঁ, তাহলে সামারাইজ তুমি নিজেই করতে পারবা। তো আমি তারপরেও একটু বলে দিচ্ছি, যেহেতু প্রশ্ন করেছো তুমি, সেটা হলো এই হ্যাশ ইনক্লুড এবং মেইন ফাংশন। সি ভাষায় এই দুটি হলো বাধ্যতামূলক অংশ। এছাড়াও আরো সি ভাষার আরো কিছু প্রোগ্রামের আরো কিছু অংশ আছে, এই দুটো বাধ্যতামূলক অংশ। মেইন ফাংশনটা লেখার নিয়ম হলো, হেডার ফাইল সংযুক্ত করার লেখার নিয়ম, হ্যাশ দিতে হবে, ইনক্লুড দিতে হবে, এটা এইভাবে লিখতে হবে। ইন্ট দিয়ে মেইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ক্লোজ, এই 2 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটাই হলো কাজ। ইন্ট দিয়ে এ লিখলে বোঝায় এ নামে একটি জায়গা তৈরি হলো, আর এটা হলো একটা বার্তা পাঠাইলাম, যে কোনো বার্তা এখানে পাঠাইলাম। স্ক্যানএফ দিয়ে একটা কার্সর পাঠালাম, সেখানে লিখিত মানটি এ নামক জায়গায় সংরক্ষিত হবে। অবশ্যই এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। যদি এটা ইন্টিজার টাইপের হয় তাহলে এনে %d, যদি এটা ফ্লট এ হয় %f, যদি এটা CHAR ক্যারেক্টার টাইপের CHAR 4A হয় তাহলে %c, স্ট্রিং দিলে এনে %s, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো আরও আমরা আলাপ করবো। ইন্ট দিলে %d, এটুকু তোমাদেরকে আপাতত বলছি। এবং ইন্টিজার টাইপের সংখ্যা ইনপুট নিয়ে কয়েকটা বাড়ির কাজও তোমাদেরকে দিয়েছি, এগুলো করবা। আর যদি পয়েন্ট যুক্ত সংখ্যা হয় তখন তাকে ফ্লট বলা হয়, ফ্লটে পয়েন্ট যুক্ত %f দিতে হবে। ওকে, এরপরে ইফ এলস স্টেটমেন্ট তোমাদেরকে বুঝাইছি। ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শর্ত, এই শর্তের পরে কোনো সেমিকোলন নাই, কারণ বাক্য শেষ হয় নাই। ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শর্ত দিবা, এই শর্ত হ্যাঁ হইলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা ব্লক বানাইছি, এইখানে ভিতরে একটি কাজ বা একের অধিক কাজ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবা। এই কাজগুলো সত্য হলে, এই শর্ত সত্য হলে এই কাজগুলো হবে, আর যদি এই শর্তটা সত্য না হয় তখন এলস এর ভিতরের কাজটা হবে, বাস রিটার্ন 0, শেষ। এই হলো আমাদের আজকের ক্লাসের সামারাইজ। আশা করছি ক্লাসটি তোমাদের জন্য উপকারে আসবে। তোমরা বেশি বেশি করে আজকের ক্লাসটাকে দেখবে, আশা করছি তাহলে তোমাদের বাড়ির কাজগুলো খুব সহজে করতে পারবে। আর বাড়ির কাজগুলো করে তোমরা কমেন্টে যদি ছবিটা আপলোড করো আমরা দেখে দিব, অথবা মেসেঞ্জারে আমার ব্যক্তিগত যারা আমার সাথে কানেক্টেড আছো সেখানে মেসেঞ্জারে দিতে পারো, আমি চেষ্টা করবো তার সলিউশনগুলো দেখে দিতে। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আবারও কোনো একদিন। সে যাবত